আসসালামু আলাইকুম। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 8। আজকে আমি ডিসকাস করব সায়েন্সের চ্যাপ্টার 7 নিয়ে। চ্যাপ্টার 7টা হচ্ছে ফিজিক্সের একটা চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য আর্থ অ্যান্ড গ্র্যাভিটেশন। মেন টপিকগুলো লিখে রেখেছি। স্টার্টিং টপিকটা হচ্ছে গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। গ্র্যাভিটেশন কি? অল অবজেক্ট ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট ইচ আদার, দিস ইজ কল্ড গ্র্যাভিটেশন। প্রত্যেকটা অবজেক্ট ইউনিভার্সের মধ্যে প্রত্যেকটা অবজেক্ট একটা আরেকটাকে অ্যাট্রাকশন করছে, এই অ্যাট্রাকশনটাকে বলা হয় গ্র্যাভিটেশন। ওকে, between two objects, if one is earth then it will be gravity। দুইটা অবজেক্টের মধ্যে একটা যদি আর্থ হয় তখন তাকে বলা হয় গ্র্যাভিটি। মার্কারটাকে ছেড়ে দিলে নিচে পড়ছে, এটা হচ্ছে গ্র্যাভিটি। আর একটা ম্যাগনেট একটা আয়রনকে অ্যাট্রাক্ট করছে, এটা হচ্ছে গ্র্যাভিটেশন। এক কথায় যে কোনো দুইটা অবজেক্টের যে অ্যাট্রাকশনটা সেটাকে বলা হয় গ্র্যাভিটেশন। আর দুইটা অবজেক্টের মধ্যে একটা যদি আর্থ হয় তখন তাকে বলা হয় গ্র্যাভিটি। ওকে, এই গ্র্যাভিটেশনের নিউটনসের একটা ল আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ল সায়েন্সের। আমরা স্টুডেন্ট লাইফে অনেক মজা করতাম যে নিউটনের সামনে একটা ম্যাঙ্গো পড়েছিল বলে সেই লটা ডিসকভার করেছিল। ঠিক আছে, যদি আমরা চিন্তা করতাম যদি তার মাথায় যদি ম্যাঙ্গো না পড়ে একটা কাঁঠাল ভেঙে পড়তো, কাঁঠাল ড্রপ হতো, তাহলে সে মারা যেত আর সে লটা ডিসকভার করতে পারতো না, এত কঠিন কঠিন পড়া ইন্ট্রোডিউস হতো না আমাদের সামনে। তো নিউটনের লটা কি? নিউটন বলেছে যে ইচ অবজেক্ট ইন দ্য ইউনিভার্স attract each other or attract any other particle with a force which is proportional to the product of their masses and inversely proportional square of the distance between them। মানে হচ্ছে ইউনিভার্সের মধ্যে প্রত্যেকটা অবজেক্ট একটাকে অ্যাট্রাক্ট করে, এই অ্যাট্রাকশনটা হচ্ছে দুইটা অবজেক্টের কথা যদি কল্পনা করি, এই একটা অবজেক্ট এই একটা অবজেক্ট, এটার ম্যাস হচ্ছে m1, এটার ম্যাস হচ্ছে m2, এদের মাঝখানে যে একটা ডিস্টেন্স আছে ডিস্টেন্স হচ্ছে d। নিউটন বলেছে এদের অ্যাট্রাকশন ফোর্সটা দুইটা অবজেক্টের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা এই দুইটা ম্যাসের প্রোডাক্টের প্রপোর্শনাল এবং ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি মানেই হচ্ছে অপোজিট, মানে নিচে। এটাকে ভাঙলে একটা ল পাওয়া যায়। লটা কি পাওয়া যায়? এই প্রপোর্শনালকে ভাঙলে ইকুয়াল বসে এবং একটা কনস্ট্যান্ট ভ্যালু বসে। ওকে, আর তার সাথে এখানে আছে হচ্ছে m1 m2 বাই ডি স্কোয়ার। এখানে জি দ্বারা বোঝানো হচ্ছে, এই জিটা মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট একটা ভ্যালু আছে, ভ্যালুটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা মুখস্থ করতে হবে। ওকে, এটা কি? এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে কি? মানে হচ্ছে দুইটা অবজেক্ট দুইটারই ম্যাস হচ্ছে 1 কেজি, এটা 1 কেজি, এটা 1 কেজি। 1 কেজি দুইটা অবজেক্টের ম্যাসকে যদি 1 মিটার ডিস্টেন্সে রাখা হয়, 1 মিটার দূরে আছে দুইটা, তখন তাদের মধ্যে যে ফোর্সটা হবে তখন তাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। সেই ভ্যালুটাই হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স নিউটন। ওকে, 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে জি মানে কি? জি মানে হচ্ছে 1 কেজি দুইটা অবজেক্টকে যদি 1 মিটার ডিস্টেন্সে রাখা হয় তখন তাদের মধ্যে যে ফোর্সটা সেটাই হচ্ছে জি। আর সেই ভ্যালুটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ভ্যালুটা সবসময় সেম থাকবে, সেম ভ্যালুটাকে বলা হয় কনস্ট্যান্ট ভ্যালু। আর ভ্যালুটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা কিভাবে, ভ্যালুটা কিভাবে আসে? ভ্যালুটাকে যদি আমরা এভাবে দেখাই, দেখো এটাকে ভাঙলে কি হবে, এটাকে আমরা যদি এটাকে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে জি m1 m2 ইকুয়াল টু হবে এখানে এফ ডি স্কোয়ার। ওকে, আর আমরা যদি শুধু জি এর ভ্যালু বের করতে চাই তাহলে এখানে হচ্ছে এফ ডি স্কোয়ার আর নিচে হচ্ছে m1 m2। ওকে, ফোর্সের ইউনিট আমরা জানি, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। ডি মানে ডিস্টেন্স, ডিস্টেন্সের ইউনিট হচ্ছে মিটার, ডিস্টেন্সের ইউনিট হচ্ছে মিটার, মিটারের উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এটা m1 মানে ম্যাস, ম্যাসের ইউনিট হচ্ছে কেজি, m2 ম্যাস কেজি দুইটা, কেজি কেজি এটা দুইটা মাঝখানে তো মাল্টিপ্লাই, তাহলে কেজি স্কোয়ার। এটাকে যদি আমরা ভেঙে নেই, কেজি স্কোয়ারটা নিচের থেকে উপরে আসলে পার কেজি স্কোয়ার এভাবে লিখতে হয়। এভাবেই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যে জি, এই জি এর ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা এভাবে আসে। এখন এটা দিয়ে যদি ম্যাথ থাকে এভাবে, যে ম্যাথ থাকলে কিভাবে করব? ম্যাথ কিভাবে থাকতে পারে? আমাদেরকে এটাকে অবজেক্টটাকে বলে দিবে এটা হচ্ছে 20 কেজি, এটা বলে দিলে হচ্ছে 30 কেজি, যে কোনো ম্যাথ হতে পারে এখানে। আর ডিস্টেন্স আমাদেরকে বলে দিলে এটা হচ্ছে 15 মিটার। এখন বের করতে বলেছে অ্যাট্রাকশন ফোর্স কত হবে। তাহলে অ্যাট্রাকশন ফোর্স বের করার জন্য আমরা আগে ফর্মুলাটা লিখব, এফ ইকুয়াল টু জি m1 m2 বাই ডি স্কোয়ার। ভ্যালুগুলো বসাবে এবার। জি হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 ইন্টু m1 এর হচ্ছে 20, m2 হচ্ছে আমাদের এখানে 30, আর নিচে হচ্ছে ডি স্কোয়ার মানে 15 স্কোয়ার। এখন এটাকে ক্যালকুলেটারে করতে হবে। ক্যালকুলেটারে করার জন্য ক্লাস 8-এর এই চ্যাপ্টারটা করার জন্য একটা সাইন্টিফিক ক্যালকুলেটার দরকার। যদিও এটা ইএস ক্যালকুলেটার, অ্যাডভান্স লেভেলের ক্যালকুলেটার, এটা তোমাদেরকে ইউজ করতে দিবেন, এটা ক্লাস 8-এর জন্য অ্যালাউ না। যদিও গতবার দেখেছি অনেকেই আপডেট লেভেলের ক্যালকুলেটার ইউজ করেছে, তবে তোমরা একটা নর্মাল ক্যালকুলেটার কিনে নিবা। ওকে, এরপর হচ্ছে ক্যালকুলেটারের মধ্যে এটা কিভাবে করব। শুরুতে আগে ক্যালকুলেটারে প্রেস করতে হবে, এটা হচ্ছে ক্যালকুলেটার ইউজ করব কিভাবে এই ম্যাথটা করার জন্য। ক্যালকুলেটর ইউজ করব কিভাবে, শুরুতে লিখবো 6.673। ওকে,
আগে এই কথাটা লিখবো। নেক্সট ইনটু 10 টু দি পাওয়ারের পরিবর্তে লিখবা ইএক্সপি প্রেস করবে। ইএক্সপি কোথায় আছে? ক্যালকুলেটারে একদম নিচের রোতে মিডলে যে কিটা থাকবে সেটাই হচ্ছে ইএক্সপি। আপডেট লেভেলের ক্যালকুলেটার এখানে ইনটু 10 টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, কিন্তু নর্মাল ক্যালকুলেটারগুলোতে এখানে থাকবে ইএক্সপি। ওকে, আর আপডেট ক্যালকুলেটার হলে তোমরা এটা প্রেস করবে ইনটু 10 টু দি পাওয়ার এক্স, যাই প্রেস করো। এরপরে দিতে হবে হচ্ছে মাইনাস, এরপরে প্রেস করবো হচ্ছে 11, এরপরে প্রেস করবো হচ্ছে যে ইনটু আছে ইনটু, এরপরে প্রেস করবো হচ্ছে 20, এরপরে প্রেস করবো হচ্ছে আমরা ইনটু, এরপরে প্রেস করবো হচ্ছে 30, এরপরে প্রেস করবো হচ্ছে আমরা ইকুয়াল দিব, তাহলে উপরের রোটা পেয়ে গেলাম। এরপরে আমরা প্রেস করব হচ্ছে ডিভাইডেড, তাই তো ডিভাইড প্রেস করব, এই যে লাইনটার পরিবর্তে ডিভাইড, এরপরে প্রেস করব হচ্ছে 15 স্কোয়ার, এরপরে প্রেস করব হচ্ছে ইকুয়াল অর অ্যান্সার। ওকে, এভাবে যদি এই সিকোয়েন্সটা জেনে নেবে তোমাদের জন্য সাইন্টিফিক ক্যালকুলেটর এবারই ফার্স্ট, যেহেতু এইটা এর আগে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর অনেকে হয়তো ইউজ করেছে কিন্তু এভাবে ডিপলি ইউজ করনি, সেই কারণে এই রোটা একটু মাথায় রাখতে হবে। এভাবে ক্যালকুলেটারে প্রেস করলে অ্যান্সার পেয়ে যাবা। আর এভাবে যদি আমি ক্যালকুলেটারে প্রেস করি তাহলে শুরুতে 6.673 ইএক্সপি প্রেস করতে হবে, তারপরে -11 ইন্টু 20 ইন্টু 30 ইকুয়াল প্রেস করে নিতে হবে, ডিভাইড দিতে হবে, ডিভাইড 15 স্কোয়ার 15, এখানে এক্স স্কোয়ার একটা আছে, স্কোয়ার চলে আসে এখানে, স্কোয়ার দিলে। এবার ইকুয়াল যদি দেই তাহলে রেজাল্ট আসছে 1.779 ইন্টু লাস্টে কিন্তু দেওয়া আছে 10 ইনভার্স 10। ওকে, 10 ইনভার্স 10 দেওয়া আছে, আর ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, এভাবে নিউটন দেব। ওকে, একটা রেজাল্ট পেয়ে গেলাম। ওকে, এভাবে কমন ম্যাথ ফর্মুলাটা বসিয়ে ম্যাথ করে দিলেই কিন্তু ইজিলি অ্যান্সার পেয়ে যাবা। কিন্তু আমাদেরকে কিন্তু একটু আপডেট লেভেলের ম্যাথ দিবে। কি ম্যাথ দিবে? আমাদেরকে বলবে এটা সি মার্কে যদি এটা বের করতে দেয় তোমাদেরকে ডিতে বলবে ডিস্টেন্সটাকে যদি ডাবল করা হয় বা ডিস্টেন্সটাকে যদি হাফ করা হয় তাহলে অ্যাট্রাকশন ফোর্স কেমন হবে। এটার জন্য একটা চার্ট মনে রাখবে। কি চার্ট মনে রাখবো? যদি প্রোডাক্টটা একটা জিনিস, আর একটা হচ্ছে ডিস্টেন্সের ক্ষেত্রে মনে রাখবো, মনে রাখতে হবে প্রোডাক্ট যদি 2 টাইমস বাড়ানো হয় তাহলে ফোর্সও 2 টাইমস বাড়বে। ওকে, এটাকে উপরে যদি প্রোডাক্টগুলোকে বাড়ানো হয়, এটাকে 20 জায়গায় প্রোডাক্ট দুইটা যা থাকবে তাকে যদি ডাবল করে দেওয়া হয় তাহলে ফোর্সটাও 2 টাইমস বেড়ে যাবে। যদি 3 টাইমস করা হয়, ডাবল করা হয়, তাহলে এটাও 3 টাইমস বাড়বে। যদি 4 টাইমস করা হয় তাহলে এখানেও 4 টাইমস বাড়বে। তার মানে প্রোডাক্ট বাড়ালে ফোর্স বাড়বে। হ্যাঁ, তাদের ম্যাচের প্রোডাক্টটা যদি বাড়ানো হয়, কিসের প্রোডাক্ট? ম্যাচের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা যদি বাড়ানো হয় তাহলে ফোর্সও বাড়বে। কিন্তু ডিস্টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে ডিস্টেন্স যদি বাড়ানো হয় তাহলে ফোর্স কিন্তু বাড়বে না। মনে করো দুইটা ম্যাগনেট কাছাকাছি রাখলে যেরকম অ্যাট্রাকশন ফোর্স থাকবে, দূরে নিয়ে গেলে কিন্তু অ্যাট্রাকশনটা কমে যাবে। সেই কারণে ডিস্টেন্স যদি 2 টাইমস করা হয় এটা কিন্তু কমে যাবে। কতটুকু কমবে? 1/4 হয়ে যাবে, মানে 4/1 কমে যাবে। ওকে, যদি 3 টাইমস করা হয় তাহলে এটা 1/9 হবে। ওকে, 1/9 এতটুকু কমে যাবে। আর যদি 4 টাইমস করা হয় তাহলে 1/16। ওকে, এতটুকু পরিমাণ কমে যাবে। যদি 2 টাইমস করা হয়, ডিস্টেন্স যদি 2 টাইমস করা হয় তাহলে এটা 1/4 হয়ে যাবে। ডিস্টেন্স যদি 3 টাইমস বাড়ানো হয় এটা কমবে, কতটুকু কমবে? 1/9। যদি 4 টাইমস করা হয় কমবে 1/16। কেন 1/4 হচ্ছে? কারণ ডি স্কোয়ার তো, 2 যদি ডি জায়গায় 2 বসাও, 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, আর এটা নিচে আছে যেন 1/4। ওকে, আর যদি এখানে যদি উল্টা করা হয়, যদি হাফ করা হয়, মানে এক কথায় হাফ টাইমস হয় না, যদিও হাফ করা হয়, ডিস্টেন্সটাকে যদি হাফ করা হয় তাহলে ফোর্সটা হচ্ছে 4 টাইমস বেড়ে যাবে, ফোর্সটা বাড়বে। মানে ডিস্টেন্সটাকে হাফ করা মানে কমানো হয়, তখন ফোর্স কিন্তু বেড়ে যাবে। যদি 1/3 করা হয়, 1/3 কমানো হয়, তখন এটা 9 টাইমস বেড়ে যাবে। তাহলে এই চার্ট একটু মনে রাখবা, এটা ম্যাথের ক্ষেত্রে কাজে দিবে। তাহলে কি কাজে দিবে? এই কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা কোশ্চেন, ডিতে একটা কোশ্চেন বলবে যদি এদের ডিস্টেন্স যা আছে ডিস্টেন্সটা যদি ডাবল করা হয় তখন অ্যাট্রাকশন ফোর্স কেমন হবে বের করো। তাহলে দেখো আগে যা পেয়েছি আমরা, তাহলে যদি ডিস্টেন্স ডাবল করা হয়, যে ডাবল মানে 2 টাইমস করা হয়, তখন আমরা জানি যে এটা ফোর্সটা হবে 1/4। এটা আগেই মুখস্থ জানা থাকতে হবে, তাহলে বের করতে সুবিধা হবে। তাহলে এখন কিভাবে বের করব? ডিস্টেন্সটা ডাবল। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস আগে বের করি। উই নো, আমরা তো ফর্মুলাটা আগেই জানি, যে ফর্মুলাটা হচ্ছে একটা F1 ধরে নিলাম, তাহলে F1টা হচ্ছে জি m1 m2 বাই ডি স্কোয়ার। এখানে শুধু ডিস্টেন্স ডাবল হবে আর বাকি সব সেম থাকবে, এই জন্য কোনো ভ্যালু তোমার এখানে বসানোর দরকার নাই, শুধু যেটা চেঞ্জ হলো সেটাই বসাবা। ডি আগে এটা দিয়ে বের করবা 15 স্কোয়ার দিয়ে, এটা একটা ভ্যালু বের করলাম। তো এরপরে 15 স্কোয়ারকে যদি আমরা ভেঙে নেই তাহলে পাই হচ্ছে আমরা m2 বাই, এখানে পাই হচ্ছে 15 হচ্ছে 25। ওকে, 225 15 স্কোয়ার মানে 225। ওকে, এটা পেয়ে নিলাম। এরপর আমরা আবার এগেন F2 বের করবো। এবার F2 বের করলে কি হবে?
জি m1m2/d², মানে এটা ডাবল করার পরে যেটা হবে সেটা আমাদেরকে বলেছে ডাবল করলে, তো বাকিগুলো সব সেম থাকবে, ওগুলো যা ইচ্ছে তাই থাকবে। ডাবল করলে 15 এর ডাবল মানে 30² লিখবে এখানে। তাহলে 30² দিলে কি হয় দেখো তো, জি m1m2/30² মানে 900। ওকে, নাও এবার কি করব, এবার হচ্ছে এটাকে ডিভাইড করে দেব। কিভাবে ডিভাইড করব, f1 কে f2 দিয়ে ডিভাইড করব। f1 মানে আগে যেটা পেয়েছি সেটাকে পরেরটা দিয়ে ডিভাইড করব। পরেরটা দিয়ে ডিভাইড করলে কি হবে, f1 এর ভ্যালু কত আছে এখানে, f1 এর ভ্যালু পেয়েছি আমরা জি m1m2 বাই এখানে পেয়েছি 2 to 5, আর m2 এর ভ্যালু, f2 এর ভ্যালু কত পেয়েছি, জি m1m2/900। ওকে, এবার হচ্ছে ইকুয়াল দিয়ে বের করব। এবার এটাকে যদি আমরা ভেঙে নেই m1m2/2 to 5, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে আর পরেরটা উল্টে যাবে, উল্টে গেলে কত হয় 900, আর নিচে হচ্ছে জি m1m2। এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো, জি জি কাটা, m1 কাটা, m2 কাটা, 25 দিয়ে 900 কে ডিভাইড করলে 4। ওকে, নাও একটু খেয়াল করি, এবার আমরা কি পেয়েছি 4, f1/f2 এর ভ্যালু পেয়েছি 4। এখন সেকেন্ড ভ্যালুটা কোনটা, f2 এর ভ্যালুটা বের করে নিই আমরা। f2 এর ভ্যালু কেমনে বের করব, 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই, 4f2 ইকুয়াল হচ্ছে f1, আর শুধু f2 এর ভ্যালু যদি বের করি, f2 এর ভ্যালু হচ্ছে f1/4, মানে যেটা বের করলাম সেটা 4 মানে 1/4 হয়ে গেছে, মানে f1 এর যে 4 টাইমস কমে গেল, তার মানে নিচে কোনো সংখ্যা নিচে থাকা মানে এটা ডিক্রিজ হওয়া। তার মানে আমাদেরকে বলবে, কোশ্চেনটা ছিল ডিসটেন্সকে ডাবল করলে অ্যাট্রাকশন ফোর্স কেমন হবে। তুমি বলবা ডিসটেন্সকে যদি ডাবল করা হয় তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা 1/4 হবে, f1 এর চেয়ে 1/4, দ্যাট মিনস f1 এর চেয়ে কিন্তু কমে গেল। ঠিক আছে, f1 এর চেয়ে 1/4 কমে গেল। তার মানে কোশ্চেন দেখো, আমাদের কিন্তু বের করার দরকার নেই, এটা কিন্তু তিনটে স্টেপে বের করে নিতে হবে। আগে f1টা বের করে নিতে হবে, এরপরে f2টা বের করে নিতে হবে, তারপরে ডিভাইড করে দিতে হবে। আমাদের কোশ্চেন হচ্ছে ডিসটেন্সকে যদি ডাবল করা হয় অ্যাট্রাকশন ফোর্স কেমন হবে, তখন অ্যাট্রাকশন ফোর্স তুমি লিখবা, মানে সেকেন্ড টাইমে যেটা সেটার অ্যাট্রাকশন ফোর্সটা কেমন হবে, অ্যাট্রাকশন ফোর্সটা আগেরটার চেয়ে 1/4 হবে, দ্যাট মিনস কমে যাবে। ওকে, এটা হচ্ছে ম্যাথ আমাদের সি এবং ডি এর জন্য। সি এর জন্য ভ্যালুটা বের করতে দিবে, ডি এর জন্য এরকম এভাবে কোশ্চেন বলে দিতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা একটু ফলো করবা তোমরা খুব ভালো করে। এরপরে হচ্ছে নেক্সট যে টপিকটি, এটা হচ্ছে নিউটন ল দিয়ে ম্যাথ। ওকে, লটা মুখস্থ করতে হবে এবং আমাদের এই এফ এর ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। এফ এর ভ্যালুটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সিলারেশন কি, অ্যাক্সিলারেশন হচ্ছে ভ্যালোসিটি পার সেকেন্ডে, ভ্যালোসিটি যতটুকু ইনক্রিজ হবে। ওকে, পার সেকেন্ডে ভ্যালোসিটি যতটুকু ইনক্রিজ হবে, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে, অ্যাক্সিলারেশন মিনিং হচ্ছে যে ইনক্রিজ ভ্যালোসিটি পার সেকেন্ড ইজ কল অ্যাক্সিলারেশন, ভ্যালোসিটি ডিভাইডেড বাই টাইম, মানে হচ্ছে এক সেকেন্ডে যতটুকু ভ্যালোসিটি চেঞ্জ হবে তাকে বলা হয় অ্যাক্সিলারেশন। সময়ের সাথে সাথে স্পিডটা বাড়াটাকে বলা হয় অ্যাক্সিলারেশন। আর গ্রেভিটির কারণে যে অ্যাক্সিলারেশনটা হয় তাকে বলা হয় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি। তাহলে অ্যাক্সিলারেশন আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি একই কথা, যে পার সেকেন্ডে যতটুকু ভ্যালোসিটি যেটা চেঞ্জ হয় সেটাকে বলা হয় অ্যাক্সিলারেশন, আর গ্রেভিটির কারণে যে অ্যাক্সিলারেশনটা হয় তাকে বলা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি। এটা কেমন, মনে করো 50 তলা থেকে 50 ফ্লোর থেকে একটা জিনিসকে ফেলে দেওয়া হলো। ওকে, ফেলে দিলে এটা প্রতি সেকেন্ডে 9.8 মিটার করে স্পিড বাড়বে, কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড করে স্পিড বাড়বে প্রতি সেকেন্ডে, তার স্পিড বাড়বে 9.8 মিটার পার সেকেন্ড করে প্রতি সেকেন্ডে, 9.8 মিটার পার সেকেন্ড করে স্পিড বাড়বে এটাকে যদি ফ্রিলি ফেলে দেওয়া হয়। কারণ কি, এটা পৃথিবী আর্থের অ্যাট্রাকশনের কারণে পার সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে স্পিড বাড়ছে, এটাইকেই বলা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে এক কথায় গ্র্যাভিটির কারণে, দ্যাট মিনস আর্থের অ্যাট্রাকশনের কারণে যেই অ্যাক্সিলারেশনটা হচ্ছে তাকে বলা হয় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, এটা একটা ইকুয়েশন আছে জি বের করার, এটা একটু পরে বলছি, তার আগে হচ্ছে ইকুয়েশনটা পরে দেখাচ্ছি, কারণ হচ্ছে আগে যে ম্যাথ ওয়েটটা দেখাতে হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের ভেরিয়েশন অফ জি, জি এর ভ্যালুর ভেরিয়েশনটা, এটাও পরে দেখাচ্ছি, তার আগে ম্যাথ আর ওয়েট নিয়ে ডিসকাস করে আসি। কারণ হচ্ছে এখানে একটা ফর্মুলা, এই ওয়েটের ফর্মুলাটা এখানে লাগবে। ওকে, ম্যাথ আর ওয়েট কি, ম্যাথ হচ্ছে দুইটা জিনিস, একটা ম্যাথ, একটা হচ্ছে ওয়েট। ওকে, ম্যাথ হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইন এ বডি ইজ কল্ড ইটস ম্যাথ। একটা মানুষের বডিতে টোটাল যে অ্যামাউন্টটা আছে, মানে রক্ত মাংস থেকে বোন থেকে শুরু করে যা কিছু আছে সবগুলোকে একসাথে বলে ম্যাথ। আর ওয়েট কোনটা, দ্য ফোর্স বাই হুইচ আর্থ অ্যাটাকস অ্যান অবজেক্ট টুয়ার্ডস ইটস সেন্টার ইটস কল ওয়েট। মানে একটা আর্থ কোন একটা অবজেক্টকে যে অ্যাট্রাকশনে তার নিজের সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করছে তাকে বলা হয় ওয়েট।
তার মানে ম্যাস হচ্ছে আমরা আসলে বাজার থেকে যা কিছু কিনে আনি এটাকে কিন্তু আমরা বলি যে তার ওজন বা ওয়েট হচ্ছে এত, এটা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল। এটা কিন্তু আসলে ম্যাসের ইউনিট হচ্ছে কেজি আর ওয়েটের ইউনিট হচ্ছে নিউটন। এটা কিন্তু আমরা সম্পূর্ণটা ভুল বলি যে এটা এত কেজি। কেজি কিন্তু কখনো ওজন হয় না, ওয়েট হয় না, এটা হচ্ছে ম্যাস। টোটাল অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইন এ বডি ইজ কল্ড ম্যাস। আর ওয়েট কি? ওয়েট হচ্ছে ওয়েটের একটা ফর্মুলা আছে, ওয়েট মানে ডাব্লিউ। ম্যাসকে এম দ্বারা ইন্ডিকেট করা হয় আর ওয়েটকে ডাব্লিউ দ্বারা ইন্ডিকেট করা হয়। ওয়েটের ফর্মুলা হচ্ছে এমজি, মানে ম্যাসকে জি দ্বারা মাল্টিপ্লাই করলে, জি মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, তো এটার একটা ভ্যালু আছে, ওই যে বললাম একটা আইডিয়াল একটা ভ্যালু হচ্ছে 9.8। তার মানে কোনো ম্যাসকে যদি 9.8 দিয়ে মাল্টিপ্লাই করি তখন তাকে বলা হয় ওয়েট। তাহলে যদি বলা হয় আমার ম্যাস হচ্ছে, মনে করো সাপোজ আমার ম্যাস হচ্ছে 50 কেজি, যদি আমার ওয়েট বের করতে দেয় তাহলে বের করতে হবে কিভাবে? 50 ইন্টু 9.8, কারণ জি এর ভ্যালু হচ্ছে 9.8। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে হবে 490 নিউটন। তার মানে ওয়েটের ফর্মুলা হচ্ছে এমজি, ওয়েটের ফর্মুলা হচ্ছে এমজি, মানে ম্যাসকে মাল্টিপ্লাই করতে হবে জি দিয়ে। জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, জি এর আইডিয়াল ভ্যালুটা হচ্ছে 9.8। আরও কিছু ভ্যালু আছে সেটা ডিসকাস করছি একটু পরে। ওকে, তাহলে ওয়েট বের করতে হবে ডাব্লিউ ইকুয়াল টু এমজি দিয়ে। তো এখন ওয়েটটা কি? ওয়েটটা হচ্ছে আমরা আর্থ সারফেসের উপর যে একটা ফোর্স অ্যাপ্লাই করছি তাকে বলা হচ্ছে ওয়েট। তার মানে ওয়েটটাকে তুমি এফও বলতে পারো, মানে ফোর্সও বলতে পারো। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এমজি মানে হচ্ছে এফ ইকুয়াল টু এমজি, একই কথা। কারণ হচ্ছে আমরা এই যে একটা পৃথিবী না, একটা আর্থ সারফেসের উপর কিভাবে দাঁড়িয়ে থাকতে পারছি, একটা মানুষ কিভাবে আর্থ সারফেসের উপর দাঁড়িয়ে থাকতে পারে, আমরা যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি আর্থ সারফেসের উপর, আর্থ সারফেসও একই পরিমাণ ফোর্স কিন্তু আমাদেরকে অপোজিট দিকে অ্যাপ্লাই করছে, সেই কারণে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি। আর্থ যদি সেম পরিমাণ ফোর্স অপোজিট দিকে অ্যাপ্লাই না করতো তাহলে কিন্তু আমরা পৃথিবীর দিকে ঢুকে যেতাম, যেমনটা হয় পানির মধ্যে। আমরা পানির উপরে দাঁড়ালে পানি অপোজিট ফোর্স অ্যাপ্লাই করতে পারে না বলে আমরা পানির ভিতরে ঢুকে যাই। ওকে, তাহলে ফোর্স কি, মানে ওয়েট কি? ওয়েট হচ্ছে আমরা যতটুকু ফোর্স অ্যাপ্লাই করব তার অপোজিট ফোর্স কিন্তু সে অ্যাপ্লাই করবে, তখনই আমরা দাঁড়িয়ে থাকতে পারি। ওকে, তাহলে ফোর্স, ওয়েট হচ্ছে ফোর্সটা, আমরা যতটুকু ফোর্স অ্যাপ্লাই করছি আর্থ সারফেসের উপর সেটাই হচ্ছে আমাদের ওয়েট। এই কারণে ওয়েট আর ফোর্স কিন্তু একই কথা। তাহলে আমরা যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি সেটাই ওয়েট, তার মানে ফোর্স আর ওয়েট একই কথা। এই জন্য এফ ইকুয়াল টু হচ্ছে এমজি, আবার ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এমজি। এটা একটু মাথায় রাখতে হবে যে ফোর্সটাই কিন্তু ওয়েট। আবার মনে রাখতে হবে ফোর্স আর ওয়েট একই কথা। আমরা যে পরিমাণ ফোর্স আর্থ সারফেসের উপর অ্যাপ্লাই করি সেটাই হচ্ছে আমাদের ওয়েট, সেই কারণে এটাকে ওয়েট তো বলা চলে আবার ফোর্সও বলা চলে, যাই বলো কোনো সমস্যা নেই। তাহলে এফ ইকুয়াল টু এমজি আবার ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এই দুটো জিনিস মনে রাখতে হবে। আর একটা ফর্মুলা আছে নিউটনের মোশনের, তার তিনটা ল আছে, তিনটা লর মধ্যে একটা ল, সেকেন্ড লতে একটা জিনিস সে বের করেছে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে একটা নিউটনের খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যে ফোর্স বের করার ম্যাসকে অ্যাক্সিলারেশন দিয়ে, এ মানে অ্যাক্সিলারেশন, এম মানে ম্যাস, আর এফ মানে ফোর্স। তাহলে ম্যাসের একটা ফর্মুলা আছে এফ ইকুয়াল টু এম এ। ওকে, এটা হচ্ছে নিউটনস ল। আর ওয়েটের ক্ষেত্রে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করি সেটা আর্থের উপর একটা প্রেশার ক্রিয়েট করছি, সেটা হচ্ছে জি। জি মানে হচ্ছে আর্থের উপর যে অ্যাট্রাকশনটা, যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়, আর যে অ্যাট্রাকশনে নিজের দিকে কাছে টানে সেটা হচ্ছে জি। এখানে হচ্ছে এ মানে অ্যাক্সিলারেশন আর এখানে জি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে যে এফ ইকুয়াল টু এমজি বা ডাব্লিউ ইকুয়াল টু এমজি একই কথা। আমরা একটু এখানে ফিরে যাই এবার। তাহলে এফ ইকুয়াল টু এমজি যদি আমরা পাই, এটা হচ্ছে একটা নিউটন ল থেকে আমরা এটা জানি যে এফ ইকুয়াল টু হচ্ছে এমজি, এফ ইকুয়াল টু এমজি। ওকে, যে ফোর্স আমরা যেই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি আমরা ওয়েটের ফর্মুলা থেকে এটা কিন্তু আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এমজি মানে এফ ইকুয়াল টু এমজি। আবার আমরা যদি আর্থের ক্ষেত্রে একটা জিনিস কল্পনা করি যে এটা হচ্ছে একটা আর্থ। ওকে, এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট। তা আর্থের এই, এটাকে আর্থের ম্যাসটা হচ্ছে এম, ক্যাপিটাল লেটার এম কেন? কারণ যেই ভ্যালুগুলো কনস্ট্যান্ট সেগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। আর্থের ভ্যালু কখনো চেঞ্জ হবে না, আর্থের ম্যাস কখনো চেঞ্জ হবে না, সে কারণে এটাকে ক্যাপিটাল লেটার দিয়ে লিখলাম। আর এটা হচ্ছে আমাদের, এটার ম্যাস হচ্ছে এম, স্মল লেটার এম, কারণ এটা চেঞ্জ হতে পারে যে কোনো একটা অবজেক্ট। ওকে, এদের ডিস্টেন্স হচ্ছে আমাদের ডি। তাহলে এদের অ্যাট্রাকশন ফোর্স কেমন হবে? অ্যাট্রাকশন ফোর্স হবে জি, এটার ম্যাস হচ্ছে ক্যাপিটাল লেটার এম আর এটা হচ্ছে স্মল লেটার এম, আর নিচে হচ্ছে ডি স্কোয়ার। ওকে, এগেইন আমরা আরেকটা ফর্মুলা জানি এফ ইকুয়াল টু এমজি। এখন দুইটাকে, এটা 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। ওকে, দেখো এটাও এফ এর ভ্যালু, এটাও এফ এর ভ্যালু। এখন দুইটাকে যদি আমরা সেম করে নেই তাহলে আমরা কি লিখতে পারি? এটাও এফ, এটাও এফ, তাহলে এফ ইকুয়াল টু এটা, এফ ইকুয়াল টু এটা, তার মানে এমজি ইকুয়াল টু এটা। ঠিক আছে, নাও কি লিখতে পারি আমরা? এমজি ইকুয়াল টু হচ্ছে জি ক্যাপিটাল লেটার এম বাই স্মল লেটার এম, নিচে হচ্ছে ডি স্কোয়ার। ওকে, দেখো দুই পাশে কে কে আছে? শুধু দুই পাশে এম এম আছে, তার মানে এম এম কাটা। শুধু যদি আমরা জি বের করতে চাই, জি বের করলে কি আসে? জি ক্যাপিটাল লেটার এম বাই ডি স্কোয়ার।
ওকে, তাহলে দেখো জি বের করলে জি এর ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল লেটার জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম মানে হচ্ছে আর্থের ম্যাস, আর ডি স্কোয়ার। তার মানে দেখো অবজেক্টের ম্যাস কিন্তু এখানে ভেরি করছে না, এখানে অবজেক্টের ম্যাস নাই। তার মানে জি এর ভ্যালুটা ডিপেন্ড করে কন্টিনিউ ডিফারেন্সের উপর, ওকে, ডিস্টেন্সের উপর। জি এর ভ্যালু সবসময় ডিপেন্ড করে ডিস্টেন্সের উপর, অবজেক্টের ম্যাসের উপর ডিপেন্ড করে না। ওকে, জি এর ভ্যালুটা ডিপেন্ড করে কোনো একটা অবজেক্টের সাথে ডিস্টেন্সের উপর এটা ভেরি করবে। জি এর ভ্যালুটা ডিপেন্ড করে অবজেক্টের ডিস্টেন্সের উপর, অবজেক্টের ম্যাসের উপর না। দেখো এখানে কোনো ম্যাস কিন্তু ম্যাসটা কিন্তু কাটা কাটা চলে গেছে, দুই পাশ থেকে কাটা। এই কারণে জি এর ভ্যালু বের করার জন্য আমার জি ক্যাপিটাল এটা জি, এটা ভ্যালু টু কনস্ট্যান্ট, এটা তো জানি 6.673, এটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11, আর এটা হচ্ছে এম আর্থের ম্যাসটা হচ্ছে 5.972 ইন্টু 10⁻24 কেজি। এটা তোমাদের বইয়ে দেওয়া নেই, এগুলো জানার দরকার নেই এখন। ওকে, অতএব এগুলো তো কনস্ট্যান্ট ভ্যালু, শুধুমাত্র ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। জি এর ভ্যালু বের করার জন্য ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। এই ধরনের একটা কোশ্চেন আছে শীটের মধ্যে আমি দিয়েছি, একটু ফলো করো। এখন ব্যাপারটা যেটা, জি এর ভ্যালুটা ডিফারেন্ট হয় কেন, এখানে দুটো জিনিস, এই যে ইকুয়েশনটা এভাবে আসে, আর ভেরিয়েশন অফ দ্য জি এর ভ্যালুটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় কেন, এটার কারণ হচ্ছে দেখো এই যে একটা আর্থ হচ্ছে এই যে এমন, ওকে, আর্থ হচ্ছে একদম সার্কুলার না, এই যে এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে পোলার রিজন, হ্যাঁ, এটাও হচ্ছে পোলার রিজন, আর এটা হচ্ছে আমাদের এই পাশে যে অংশটা, এটা নাম হচ্ছে ইকুয়েটর। এ পাশেও একটা ইকুয়েটর থাকে, এটা হচ্ছে ইকুয়েটর থাকে, এই পুরোটা হচ্ছে ইকুয়েটর। ওকে, এখন দেখো জি এর ভ্যালুটা সবসময় ডিপেন্ড করা হচ্ছে আমাদের ডিস্টেন্সের উপর। এখন এখান থেকে দেখো আর্থের সেন্টার থেকে সবচেয়ে ডিস্টেন্স কম হচ্ছে যেখানে, ওকে, ডিস্টেন্স কম হচ্ছে এখানে, আর ডিস্টেন্স সবচেয়ে বেশি হচ্ছে এখানে। তো আমরা জানি ডিস্টেন্স যদি কম হয় তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়। তার মানে এখানে পোলার রিজনে জি এর ভ্যালুটা হচ্ছে 9 সবচেয়ে বেশি 83, 9.832, আর ইকুয়েটর দেখো ডিস্টেন্স সবচেয়ে বেশি, এখানে জি এর ভ্যালু হচ্ছে কম। ওকে, এখানে জি এর ভ্যালু হচ্ছে 9.78। তাহলে জি এর ভ্যালু সবচেয়ে বেশি কোথায়, পোলার রিজনে। এবার একদিকে একই রকম কথা এখানেও, তাহলে জি এর ভ্যালু সবচেয়ে বেশি হচ্ছে আমাদের পোলার রিজনে 9.832, এবং জি এর ভ্যালু সবচেয়ে কম হচ্ছে ইকুয়েটর, এটা হচ্ছে 9.78। পোলার আর ইকুয়েটরের মাঝামাঝি আরেকটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে ইকুইনক্সাল। ওকে, ইকুইনক্সাল রিজন, ইকুইনক্সাল পয়েন্ট, ইকুইনক্সালে ভ্যালুটা হচ্ছে 9.79। অর্থাৎ এই তিনটে ভ্যালু মনে রাখতে হবে। পোলার রিজনে জি এর ভ্যালু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। পোলার রিজনে জি এর ভ্যালু হচ্ছে 9.832, তারপরে হচ্ছে এখানে ভ্যালুগুলো যদি আমরা একটু মনে রাখি, পোলারে যদি মনে রাখি যে জি এর ভ্যালু হচ্ছে আমাদের, পোলারে জি এর ভ্যালু হচ্ছে 9.832, তারপর হচ্ছে ইকুয়েটরে জি এর ভ্যালু যদি মনে রাখি তাহলে হচ্ছে 9.78, তারপর হচ্ছে ইকুইনক্সালে পোলার এবং এর মাঝামাঝি কোনো একটা জায়গা, ইকুইনক্সালে জি এর ভ্যালু হচ্ছে আমাদের 9.79, আর জি এর আইডিয়াল ভ্যালু, ওকে, আইডিয়াল ভ্যালু এতগুলো তো ইউজ করা যায় না, সেজন্য আইডিয়াল ভ্যালু হিসাবে জি এর ভ্যালুটা ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি হচ্ছে অ্যাক্সিলারেশনের ইউনিট, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, এই জন্য অ্যাক্সিলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জি এর আইডিয়াল ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আর্থের সেন্টারে জি এর কোনো ভ্যালু হয় না। ওকে, জি এর ভ্যালু হচ্ছে 0, আর্থের সেন্টারে জি এর ভ্যালু 0, জি এর ভ্যালু 0 হওয়ার কারণে ওয়েটও 0, এটা দেখাচ্ছি পরে। তাহলে এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। পোলার রিজনে জি এর ভ্যালু 9.832, ইকুয়েটরে জি এর ভ্যালু 9.78, ইকুইনক্সালে জি এর ভ্যালু হচ্ছে 9.79, এরপরে আইডিয়াল ভ্যালুটা হচ্ছে 9.8, এবং আর্থ সেন্টারে জি এর ভ্যালু হচ্ছে 0। এই আর্থের শেপের কারণে, আর্থের বিভিন্ন শেপের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় জি এর ভ্যালুগুলো কিন্তু বিভিন্ন রকম হয়, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এরপরে যদি আমরা এটাকে দেখি, তার মানে হচ্ছে আমাদের এখানে খুব ভালো করে কাজে লাগবে হচ্ছে যে ম্যাস এবং ওয়েটের ব্যাপারটা। ম্যাস এবং ওয়েটের ব্যাপারটা কি আমাদেরকে বলবে, তাহলে ম্যাস কি, টোটাল অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইন এ বডি ইজ কল্ড ম্যাস, আর ওয়েট কোনটা, যে আর্থ যেই ফোর্সে তার নিজের দিকে অ্যাটাক করছে তাকে বলা হয় ওয়েট। তাহলে ওয়েটের আমরা তো ফর্মুলা জানি, W=mg দেখে এসেছি। তাহলে আমাদেরকে যদি কোনো কিছু আমাদেরকে বলা হয় 50 কেজি হলে তার যদি বলা হয় ওয়েট কত, তাহলে 50 × 9.8 মাল্টিপ্লাই করে দেবো, শেষ। কিন্তু আমাদেরকে যদি বলে যে 50 কেজি অবজেক্টের ওয়েট ইকুয়েটরে কত, তখন এই যে ইকুয়েটরের ভ্যালুটা ইউজ করতে হবে, তখন এই যে 50 থাকবে, আর জি এর ভ্যালুটা ইকুয়েটরে জি এর ভ্যালু হচ্ছে 9.78। যদি বলা হয় 50 কেজি অবজেক্টের ওয়েট ইকুইনক্সালে কত, তখন কিন্তু ইকুইনক্সালে ভ্যালুটা ইউজ করতে হবে, ইকুইনক্সালে ভ্যালু হচ্ছে 9.79, তাহলে m50 থাকবে 9.79, এটা কিন্তু ইউজ করতে হবে। তাহলে আমার এই ভ্যালুগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন জায়গায় ওয়েট বের করার জন্য। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওয়েট কিন্তু
ওয়েট কিন্তু ম্যাস কিন্তু কোথাও চেঞ্জ হয় না, ম্যাস কোথাও চেঞ্জ হয় না, কিন্তু ওয়েট মুনের ক্ষেত্রে ওয়েট কিন্তু 1/6 হয়। ওয়েট হচ্ছে মুনের ক্ষেত্রে ওয়েটস ইন মুন ইজ 1/6 দেন আর্থ। আর্থের চেয়ে 6 ভাগ কমে যায় কিন্তু দেন আর্থ। আর্থের ক্ষেত্রে ওয়েট যা হবে, মনে করি যে এটাকে মাল্টিপ্লাই করেছি পরে এখানে ওয়েট পেয়েছি আমরা হচ্ছে 490 নিউটন। এখন যদি আমাদেরকে এখানে যদি মুনের ক্ষেত্রে ওয়েট বের করতে দেয় তখন তাহলে এবার সুতরাং ওয়েট ইন মুন, হ্যাঁ পৃথিবীরটা বের করে 6 দিয়ে ডিভাইড করে দিতে হবে। মনে রাখতে হবে পৃথিবীতে যা ওয়েট ইন মুন, পৃথিবীতে ওয়েট যা মুনের ক্ষেত্রে হবে তাকে 6 দিয়ে ডিভাইড করলে যা হবে 6 8 থাকে হচ্ছে 1 1 4 তারপর হচ্ছে 6 4 6 1.66, এই যে এরকম একটা সামথিং ভ্যালু আসে। ওকে, তাহলে এই যে এরকম, তার মানে হচ্ছে কি এত নিউটন হবে। তাহলে মনে রাখতে হবে কি পৃথিবীতে ওয়েট যা হবে মুনে তার ওয়েট হবে 1/6, দ্যাট মিন 6 ভাগের 1 ভাগ। পৃথিবীতে ওয়েট যা হবে মুনের ক্ষেত্রে শুধু 6 দিয়ে ডিভাইড করে দিলেই হবে। ওকে, তাহলে যদি 1 কেজি একটা জিনিস ধরা হয় যে 1 কেজি একটা অবজেক্টের ম্যাস হচ্ছে 1 কেজি, তাহলে মুনে ম্যাস কত? একটা অবজেক্টের ম্যাস যদি হয় 1 কেজি, তাহলে এখানে 1 বসাই আমরা, 1 বসালে দেখো 9.8 নিউটন হচ্ছে। তাহলে মুনের ক্ষেত্রে এটা কত হবে? মুনের ক্ষেত্রে তখন 1 কেজি হলে মুনের ক্ষেত্রে হবে তখন এটা 9.8 ডিভাইডেড বাই হচ্ছে 6, তাহলে এটা কত হবে? 1.63 নিউটন। দেখো পৃথিবীতে কোনো একটা অবজেক্টের ম্যাস যদি হয় 1 কেজি, তাহলে এটার ওয়েট হবে 9.8 নিউটন, আর মুনে তার ওয়েট হবে হচ্ছে 1.63 নিউটন। এখন তাহলে তোমাদেরকে দেখো ওয়েট ইন মুনে 1 কেজিটার পেলাম হচ্ছে 1.63, তাহলে যদি বলো 50 কেজির ওয়েট কত, তাহলে এই যে 1.63 কে কিন্তু 50 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু হয়ে যায়, তবে এখানে অ্যাকুরেট রেজাল্টটা পাবা না, সেজন্য ম্যানুয়ালি বের করতে হয়। পৃথিবীর ওয়েট বের করে তারপরে 6 দিয়ে ডিভাইড করে বের করবা, এভাবে করে ডিরেক্ট বের করতে যাবে না। ডিরেক্ট বের করতে গেলে একটু ভ্যালুগুলো একটু চেঞ্জ হয়ে যায়, সায়েন্সের ক্ষেত্রে ভ্যালুগুলো একটু চেঞ্জ হলেও 100% কারেক্ট বলা যাবে না। সেই কারণে তোমরা যদি বের করতে দেয় কিভাবে বের করবো, মনে করো বলা হলো একটা জিনিসের ম্যাচ হচ্ছে 50 কেজি, তোমরা আগে 50 দিয়ে এটা বের করবা, 50 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে এত হয়, তারপরে লিখবা ওয়েটস ইন মুন ইজ এত 1/6 দেন আর্থ, আর্থের চেয়ে 1/6 হয়, সুতরাং ওয়েট ইন মুন, তারপরে এটাকে ওই যে 490 কে এটা দিয়ে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, ডিভাইড করে দিলে কত হয়? 81.6667 হবে, এত নিউটন হবে। ওকে, এভাবে মুনেরটা যদি বের করতে দেয় তখন পৃথিবীরটা আগে আর্থেরটা বের করবে, বের করে 6 দিয়ে ডিভাইড করে দেবো, এতটুকু বের করলে আমাদের সুবিধা হবে। এরপরে এই চ্যাপ্টার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ম্যাস এবং ওয়েটের ডিফারেন্স। ওকে, ম্যাস এবং ওয়েটের ডিফারেন্স যদি আসে, এটাকে সাধারণত সি মার্কের কোশ্চেনে আসে। ম্যাস এবং ওয়েটের ডিফারেন্স শুরুতে এখানে ডেফিনেশন দিবে, এখানে ডেফিনেশন দিবা, একটা পেলাম। এটাকে ইন্ডিকেট করা হয় এম দ্বারা, এটাকে ইন্ডিকেট করা হয় ডাব্লিউ দ্বারা, দুইটা পেলাম। এটার ইউনিট হচ্ছে কেজি, এটার ইউনিট হচ্ছে নিউটন, তিনটা পেলাম। ওকে, এরপরে হচ্ছে এটাকে ম্যাস হচ্ছে আমাদের ম্যাসের ভ্যালু কখনো জিরো হয় না। ওকে, নেভার জিরো, আর এটা হচ্ছে জিরো হতে পারে, হ্যাঁ ক্যান বি জিরো, এটা জিরো হয় না, এটা জিরো হতে পারে। এরপরে হচ্ছে এটা হচ্ছে এটা ম্যাচ কখনো চেঞ্জ হয় না। ওকে, এটা হচ্ছে চেঞ্জ হয় না, নট চেঞ্জ। আর এটা ওয়েট হচ্ছে চেঞ্জ হয়, এক এক জায়গায় এক এক রকম, এটা হচ্ছে চেঞ্জ হয়। এরপর হচ্ছে ম্যাথকে বের করা যায় হচ্ছে অর্ডিনারি ব্যালেন্সের মাধ্যমে। অর্ডিনারি ব্যালেন্স হচ্ছে আমরা যেই পাল্লাগুলো ইউজ করি কোনো কিছু মেজার করার জন্য, মেজারিং যে ব্যালেন্স, নর্মাল ব্যালেন্স দিয়ে ম্যাথ মেজার করা হয়, আর ওয়েট মেজার করার জন্য একটা স্প্রিং ব্যালেন্স দরকার, এটা সাইন্টিফিক্যালি ইউজ করা হয় বিভিন্ন ক্ষেত্রে। দুটো জিনিস মনে রাখবা, ম্যাথ বের করা হয় নর্মাল ব্যালেন্সের মাধ্যমে, দ্যাট মিনস অর্ডিনারি ব্যালেন্সের মাধ্যমে, আর ওয়েট বের করা যায় হচ্ছে স্প্রিং ব্যালেন্সের মাধ্যমে। এভাবে 6টা ডিফারেন্স দিয়ে দিবা। এটা শীটের মধ্যে আমি 9টা ডিফারেন্স দিয়েছি, তোমরা একটু ভালো করে পড়ে নিবা, পড়ে নিলে ইনশাল্লাহ আশা করি পারবা। আজকে হচ্ছে এটুক পর্যন্ত, নেক্সট ক্লাসে বাকি টপিকগুলো জি এর বিভিন্ন জায়গায় ভ্যালুগুলো ডিফারেন্ট হয় এবং ওয়েটলেসনেস, লিফটে এবং স্পেসে, দুইটা টপিক একটু বড় আছে, চ্যাপ্টারটা বেশি বড় হয়ে যাবে, একসাথে ডিসকাস করলে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, সেজন্য আজকে এটুক পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।